নমস্কার। নমস্কার। আজকের আমাদের আলোচনা ডায়ালগস অন পাবলিক হেলথ এর তরফে আমাদের কথোপকথন ডাক্তার স্বপন জানার সঙ্গে। ডক্টর স্বপন কুমার জানা সামান্য পরিচয় আমি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি, তারপরে ওনার কিছু বলার থাকবে। ডক্টর স্বপন কুমার জানা ওষুধ বিজ্ঞান নিয়ে মানে চিকিৎসা শিক্ষার সঙ্গে জড়িত ছিলেন, চিকিৎসা শিক্ষক ছিলেন তিনি। ডাক্তারদের পড়াতেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেইখানে ডাক্তারদের পড়াতেন ওষুধ বিজ্ঞান বিষয় নিয়ে। দীর্ঘ ৩১ বছর তিনি এই শিক্ষক জীবন কাটিয়েছেন এবং গত বছর 2020 সালে উনি রিটায়ার করেছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। ওষুধ বিজ্ঞান বিষয়ে ওনার একটা ওনার এবং ওনার আরো অনেক সাথীদের একটা যুগান্তকারী কাজ আছে, সেটা হলো যে ওষুধ বিজ্ঞানের সঙ্গে সমাজ, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি যোগ, সংস্কৃতি ইত্যাদি যোগ, সেটা একটা বিষয়ের মধ্যে ওনারা নিয়ে এসছেন এবং প্রথম সেই নিয়ে একটা পত্রিকা বার করেছেন, সোশ্যাল ফার্মাকোলজি বলে সেই পত্রিকাটার নাম। এছাড়াও ওনার যে বিষয়ে ওনার কাজ, সেটা হলো আমাদের গ্রামীণ চিকিৎসকদের। গ্রামীণ চিকিৎসকরা চিকিৎসক হিসেবে অবহেলিত, চিকিৎসক হিসেবে তাদের সেই মর্যাদাটুকু নেই। ঠিকই তারা হচ্ছে চিকিৎসা বিদ্যা, চিকিৎসা শিক্ষার যে সিলেবাস, যে মানে সরকারি যে পদ্ধতি, যে সিলেবাস ইত্যাদি, তার মধ্যে দিয়ে তারা আসেননি, কিন্তু তারা একটা বিরাট পরিষেবা দিয়ে আসছেন মানুষকে। তাদের নিয়ে একটা সংগঠন তিনি গড়ে তুলেছেন 1985 সালে। তার সম্পর্কে উনি সামান্য কিছু বলবেন এবং আমরা ওনার সাথে আজকে কথোপকথনে যাব কোভিড ন্যারেটিভের যে যে ন্যারেটিভটা চলছে কোভিড নিয়ে, সেই বিষয়ে ওনার কাছে কিছু প্রশ্ন আমরা রাখবো। ডক্টর জানা, আপনি যদি একটু বলেন আপনার পরিচয় হিসেবে আর কি। অ্যাকচুয়ালি আমি ডক্টর স্বপন জানা। আমি প্রায় 50 বছর চিকিৎসা বিজ্ঞানের ছাত্র এবং ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজ করেছি। তো এই কাজ করতে করতে যখন আমি প্রথম গ্রামাঞ্চলে কাজ করি, তখন প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে 85 সাল অবধি গ্রামাঞ্চলে কাজ করি। তখন দেখি গ্রামাঞ্চলে যারা চিকিৎসা পরিষেবা দেন তারা সব অপাস করা ডাক্তার, বেআইনি। তাদের সকাল থেকে রাত্রি অবধি, সারা রাত, পরের দিন অবধি যে কাজগুলো তারা করেন, বেআইনি কাজ করেন, তারা অপাস করা ডাক্তার। আমরা সাধারণ চিকিৎসা বা চেম্বারে যে সমস্ত রোগী দেখি, তারাও সেই রোগী দেখেন এবং আধুনিক ওষুধ বিজ্ঞানের সমস্ত ওষুধই তারা ব্যবহার করেন। তখন আমাদের বন্ধুদের মাথায় এলো যে আর এইরকম ডাক্তারের সংখ্যা পশ্চিমবঙ্গে প্রায় 2 লাখের উপর, পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে। সারা ভারতবর্ষ ব্যাপী তাদের কম বেশি 30 লক্ষ। এটা বিশ্ব ব্যাংকের ইন্ডিয়া হেলথ রিপোর্ট
2003 অক্সফোর্ড ইউনিভার্সিটি পাবলিকেশনসে আপনারা পাবেন। তো এই চিকিৎসকদের সংগঠিত করার জন্য আমরা 1985 সালে গড়ে তুলি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন। এটা বেআইনি সংগঠন, এরা অপাস করা ডাক্তারদের সংগঠন, কিন্তু সেদিন সুযোগ ছিল সরকারের সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী এটাকে নিবন্ধীকরণ করা। তো সেটা আমরা করি, করে এবার এই যে বিগত 36 বছর ধরে ওদের নিয়ে কাজ করতে করতে আমাদের কাছে মনে হয়েছে, আমাদের বন্ধুদের কাছে মনে হয়েছে, ওরা যে কাজটা করেন আমরা ডাক্তার হিসেবে চিকিৎসা বিজ্ঞানের সেই একই কাজ করি। তো ওদেরকে যদি আমরা প্রশিক্ষিত করে তুলি, ওদেরকে যদি দক্ষতা সম্পন্ন করে তুলি, তাহলে জনগণের অনেক সুবিধা হবে। বিশেষত ভারতবর্ষের যে 70% জনগণ কৃষক এবং শ্রমজীবী মানুষ গ্রামাঞ্চলে থাকে। আর এইটা করতে করতেই আমাদের কতগুলো বিষয় মাথায় এলো। কি মাথায় এলো? মাথায় এলো যে আমরা যে চিকিৎসা পরিষেবা জন্য মেডিকেল কলেজ, চিকিৎসা বিজ্ঞানের সিলেবাস, তার কারিকুলাম, তার অন্যান্য পদ্ধতি গড়ে তুলেছি এবং যেখানে আমি শিক্ষকতা করেছি, এখানে আমরা করতে গিয়ে দেখলাম বিকল্প মেডিকেল পাঠ্যক্রমে আমরা আরো দ্রুততর ভাবে মানুষকে কাজ চলা শিক্ষা মেলা দিলাম। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমাদের চিকিৎসা ব্যবস্থা যে এথিক্স অ্যান্ড ল রয়েছে, সেগুলোকে আমার মনে হয়েছে এবং আমার বন্ধুদের মনে হয়েছে জনবিরোধী। এ ব্যাপারে একটা উদাহরণ আপনাদের দিই। আমি প্রায় 96 সাল থেকে মেডিকেল নেগলিজেন্সিতে রুগীদের হয়ে নিঃশর্তভাবে কোর্টে দাঁড়িয়ে লড়াই চালিয়েছি এবং তাতে প্রায় শতাধিক কেসে আমি পরামর্শ দিয়েছি, প্রায় 25-30টা কেসে আমি কোর্টে দাঁড়িয়েছি এবং এটা করতে গিয়ে দেখেছি একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে যে মানুষরা এই চিকিৎসা ব্যবস্থার গাফিলতিতে প্রাণ হারিয়েছেন, গাফিলতির শিকার হয়েছেন, এবার বিচার চাইতে গিয়ে দেখা গেল যারা বেঁচে আছেন তারা বিচার ব্যবস্থার দ্বারা আরো গাফিলতি এবং আরো কষ্ট যন্ত্রণার শিকার হচ্ছেন। একটা উদাহরণ দিই, শঙ্কর নেত্রালয়ের বিরুদ্ধে ন্যাশনাল কমিশনে আমার একটি মামলা এখনো 20 বছর ধরে চলছে, জানি না কবে সে তার রায় বেরোবে। তো এইসব কাজ করতে করতে আমরা কতকগুলো এথিক্স রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনে গড়ে তুলি। যেমন ধরুন, নিঃশর্তভাবে রোগীদের পক্ষে থাকতে হবে। আমাদের বর্তমান ব্যবস্থা, বর্তমান শাসকরা যে ব্যবস্থাপনা দিয়েছে, সেখানে বলা হয় রুগী এবং চিকিৎসক সমান সমান, কিন্তু বিচার করতে গিয়ে বা ঝঞ্ঝাট বাঁধলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসক এবং হাসপাতালের পক্ষ নেয় বিচার ব্যবস্থা। আমাদের রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনে সেখানে নিঃশর্তভাবে রোগীদের পক্ষে থাকতে হবে, এটা তাদের এথিক্স। আর একটা গুরুত্বপূর্ণ এথিক্স হচ্ছে ভুল হলে স্বীকার করতে হবে, ভুল হলে স্বীকার করতে হবে, ভুল সংশোধন করতে হবে, ভুল প্রতিরোধ করতে হবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল কর্মসূচি হচ্ছে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের। কিন্তু বর্তমান ব্যবস্থা, যে সরকারি চিকিৎসা ব্যবস্থা, আইনি চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সেখানে যদি দেখেন সেখানে ভুল স্বীকারের কোনো জায়গায় নেই, ভুল স্বীকার করেই না, অথচ ভুলটাকে তারা চাপিয়ে দেয়। সাম্প্রতিক ঘটনা আপনারা জানবেন যে করোনা রোগে যে সমস্ত ওষুধ ব্যবহার হয়েছিল, রেমডেসিভির, ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, জিঙ্ক, ভিটামিন সি ইত্যাদি, সেগুলো সরকারই আবার বন্ধ করলো, কিন্তু ভুল স্বীকার করেনি। তো এইটা হচ্ছে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, একটা নির্দিষ্ট কর্মসূচি আছে, কর্মনীতি আছে, আদর্শ আছে। এই কাজটা আমাদের 36 বছর চলছে। আপনাদের প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখি, আগামী 22 তারিখে, এই ফেব্রুয়ারির 12-13 তারিখ রাজ্য সম্মেলন হচ্ছে, সেখানে বিকল্প মেডিকেল শিক্ষাক্রমের উদ্বোধন হবে এবং আগামীকাল হুগলি জেলা সম্মেলন আছে, সেখানেও বিকল্প মেডিকেল শিক্ষাক্রম নিয়েই আমাদের আলোচনা আছে। বিকল্প মেডিকেল শিক্ষাক্রমে আমরা প্রথমেই ছাত্রদের হিস্ট্রি নেওয়া শেখাই। তো সে পর্বটা যাক। তো এই ওষুধ বিজ্ঞান এই ডাক্তারদের শেখাতে শেখাতে আমাদের মনে হলো যে ওষুধের দাম বাড়ে কমে কেন? ওষুধে হঠাৎ প্রধানমন্ত্রী বললেন ওষুধের দাম কমবে, তারপর তিনি আমেরিকা গেলেই বেড়ে যায় কেন? তার মানে ওষুধ বিজ্ঞানের সাথে অর্থনীতি, রাজনীতি, দেশের সংস্কৃতি, ধর্ম, এইগুলোর যে সম্পর্ক, এগুলো এমবিবিএস এ পড়ানো হয় না।
আর এমবিবিএস এ একজন প্রশিক্ষক হিসেবে, ডেমনস্ট্রেটর হিসেবে আমি প্রায় 29-30 বছর কাজ করেছি, এগুলো সিলেবাসে নেই। তো আমরা ছাত্রদের, আরএমপিএ ছাত্রদের, নতুন ছাত্রদের আমরা এইটা শেখাই, ওষুধের সাথে রাজনীতির সম্পর্ক কি, ওষুধের সাথে অর্থনীতির সম্পর্ক কি। আর এই জায়গাটা আমাদের ভাবতে শিখিয়েছে 1986 সালে গড়ে ওঠা পশ্চিমবাংলার ড্রাগ অ্যাকশন ফোরাম। ড্রাগ অ্যাকশন ফোরাম যখন গড়ে ওঠে তখন তারা বলে যে ওষুধের বাজারে 80% ওষুধ অপ্রয়োজনীয়, নিষিদ্ধ এবং অকেজ। অথচ ভারতবর্ষের যদি প্রেসক্রিপশন অ্যানালিসিস করি দেখা যাবে 90% চিকিৎসক এই অনাচারের সাথে যুক্ত কোনো না কোনো ভাবে, এবং সেটা আমাদের প্রেসক্রিপশন বইতে পাবেন। আমরা ওটা বহুবার আপডেট হয়েছে, প্রেসক্রিপশন রোগী চিকিৎসার প্রতিচ্ছবিতে পাবেন। তো সোশ্যাল ফার্মাকোলজিতে তখন মনে হলো দেশের মানুষকে সহজেই সহজেই ওষুধ বিজ্ঞানের সাধারণ নীতিমালা প্রয়োগ শেখানো যায়। আমরা গড়ে তুললাম সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজি, একটা ন্যাশনাল সেমিনারের মাধ্যমে। তখন আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডেমনস্ট্রেটর। তো এখানের বৈশিষ্ট্যটা কি, আপনি যদি দেখেন যে এখনো যদি ওষুধ বিজ্ঞানের যাবতীয় আন্ডার গ্রাজুয়েট বই দেখেন এবং চিকিৎসকদের যদি প্রশ্ন করা হয় কয়েকটা ওষুধের নাম বলুন তো, আমি যখন পড়াতাম আমি সবাইকে বলতাম, ছাত্রদের, যে আপনি কয়েকটা সহজ ওষুধের নাম বলুন, দ্যাট পিপল, এ লে পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড, এ মাদার ক্যান আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড ফ্রম মাদার্স কিচেন ফ্রম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো বেশিরভাগ ছাত্র ডাক্তার উত্তর দেয় অ্যামক্সিসিলিন, প্যারাসিটামল, রানিটিডিন, ওমেপ্রাজল ইত্যাদি। কেউ কেউ বলে না জল আর নুন। আর এই প্রশ্নটা যখন তথাকথিত পণ্ডিতদের কাছে রাখানো হয় তখন ওরা বিদ্রুপ করে বলে যে সব জামাই ঠোকানো কোশ্চেন। কিন্তু জল আর নুন যে জীবনদায়ী ওষুধ এবং মানুষের জন্মের আগেই সৃষ্টি হয়েছে এটা জানে না। সোশ্যাল ফার্মাকোলজি যখন আমরা গড়ে তুলি এবং 2002 সাল থেকে আমাদের বছরে 2টো করে বুলেটিন বেরোয়, তো এখন অব্দি 37টা বুলেটিন বেরিয়েছে। আমরা ফ্রিতে উৎসাহী মানুষের কাছে দিই এবং বেশিরভাগ ওষুধ বিজ্ঞানের শিক্ষক, আমার সহকর্মীরা কি বলেন, এটা কি গায়ে দেয় না মাথায় দেয়, খায় না মাথায় দেয়। আর তত আমরা উৎসাহিত হই তাদের অজ্ঞতা, তাদের এই যে ব্যবস্থাপনা তাদেরকে অজ্ঞ করেছে। আর করোনা বিশ্ব মহামারীতে আরো সেটা প্রকট হয়ে দেখা দিল যে তাদের জ্ঞান বুদ্ধি নিয়ে তারা বৈশ্যের কৃতদাসের মতো ঝাঁপিয়ে পড়লো। হ্যাঁ, করোনা মহামারী, ভ্যাকসিন দাও, মাস্ক পরো, কারফিউ জারি করো, ইত্যাদি ইত্যাদি। আর আমরা সোশ্যাল ফার্মাকোলজির শিক্ষামালাকে যখন প্রয়োগ হলো, আপনারা জানেন বোধহয়, জানেন কেন এটা জানার তো কথাই, 11ই মার্চ যখন বিশ্ব মহামারী 2020 সালে ঘোষণা হলো, আমরা 14ই মার্চ থেকে আমাদের প্রয়োগ, আমাদের ভাবনা, আমাদের গবেষণা, আমাদের সমস্ত কিছু দিয়ে আমরা বুঝতে পারলাম যে এটা একটা অন্য কিছুকে আড়াল করার জন্য দুনিয়া শাসনকারীরা এই কাণ্ড কারখানা করছে। তখনই আমরা আরো নিজেরা আমাদের উপলব্ধিতে আনলাম যে সোশ্যাল ফার্মাকোলজি শিক্ষামালাটাকে যদি এক কথায় বলি সেটা হচ্ছে সমাজ বিজ্ঞানের শিক্ষামালা দিয়ে প্রকৃতি বিজ্ঞানকে বোঝো। বলুন এবার নেক্সট বলুন। হ্যাঁ, আপনি যেমন বললেন ডক্টর জানা, এই প্যান্ডেমিকের অজুহাতে বা এই প্যান্ডেমিকের সময় নানান রকম নিদান আসছে, রাষ্ট্রের তরফ থেকে আসছে এবং বিভিন্ন এমনকি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর তরফ থেকেও আসছে নানান রকম নিদান। মানে তারাই যেন হচ্ছে চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তো এর জন্য এই সমস্ত নানান রকম সামাজিক নিদানের জন্য মানুষ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একথা আমরা জানি, একথা বলাই বাহুল্য। কিন্তু এই যে মানুষের উপর আঘাত, সেই সময় দেখছি যে মানুষের হয়ে যারা লড়াই আন্দোলন যাদের করার কথা, সেই সমস্ত শক্তিকে আমরা মানুষের পাশে দেখছি না। মানে তার বদলে তাদের দেখছি অনেককেই যে তারা রাষ্ট্রের যে কথাটা সেটা হচ্ছে মানে আরো বেশি বেশি করে বলছে।
এই অবস্থাটা কেন হলো এ সম্পর্কে আপনার মতটা জানতে চাই। আর তার পাশাপাশি এটাও জানতে চাই আপনার কাছে যে এই সময় আপনাদের সংগঠন মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছেন, কি কর্মসূচি নিয়েছেন? আহ, এই প্রশ্নকে আমরা স্বাগত জানাই, কারণ এই প্রশ্নের মধ্যে যে উত্তর আপনাদের কাছে আমরা রাখবো, সেই উত্তরে সোশ্যাল ফার্মাকোলজির মর্মকথা এবং করোনা বিশ্ব মহামারীকে আমরা কি চোখে দেখি, বা আপনার প্রশ্নের উত্তরে যে মাল্টিন্যাশনাল ওষুধ কোম্পানিরা এবং অন্যান্যরা অডাক্তাররা যে কাজটা করছে, বা পশ্চিমবাংলার বেশিরভাগ ডাক্তার যে করোনার পক্ষে, ভ্যাকসিনের পক্ষে, মাস্কের পক্ষে করছে, তার উত্তরটা আমি বোধহয় বোঝাতে পারবো। তবে যেহেতু এখানে বোঝাতে গেলে, সংক্ষেপে বোঝাতে গেলে আমাকে রাজনৈতিক শব্দ, সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করতে হবে, আমি সেই শব্দ ব্যবহার করেই বলছি। তো সোশ্যাল ফার্মাকোলজির অন্তর্বস্তু ছিল আমরা সমাজ বিজ্ঞান থেকে কিভাবে প্রকৃতি বিজ্ঞানে যেতে পারি। তো সমাজ বিজ্ঞানের ঘটনাবলীকে বোঝা, তার শিক্ষামালা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ, আর প্রকৃতি বিজ্ঞানের ঘটনাবলীকে বোঝার জন্য বৈজ্ঞানিক বস্তুবাদ। তো বৈজ্ঞানিক বস্তুবাদের নিয়মাবলী ঐতিহাসিক বস্তুবাদে খাটে। তো ঐতিহাসিক বস্তুবাদের শিক্ষামালা দিয়ে যেদিন বিশ্ব মহামারী ঘোষণা হলো, সেদিনই আমরা প্রশ্ন তুললাম যে বিশ্বের, দুনিয়ার সাম্রাজ্যবাদীরা, রাশিয়া, আমেরিকা, চীন, জাপান এক মঞ্চে এলো কি করে। এই সাম্রাজ্যবাদী শব্দটা চিকিৎসা বিজ্ঞানে খুব কম দেখতে পাওয়া যায়, ওষুধ বিজ্ঞানে খুব কম দেখতে পাওয়া যায়। কিন্তু আপনারা যদি 2014 সালের গুডম্যান গিলম্যান ম্যানুয়াল অফ থেরাপিউটিক্স দেখেন, সেখানে গুডম্যানই বলা হচ্ছে ড্রাগ ইম্পেরিয়ালিজম। ইউরোপ আমেরিকার ওষুধ কোম্পানিরা গরিব দেশগুলোতে, এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে যে সমস্ত নীতিমালা, আইন, সংস্কৃতিকে টপকে সেগুলো না মেনে করছে, সেটাকে তারা ড্রাগ ইম্পেরিয়ালিজম হিসেবে বলেছে। আর আমরা আগে থেকে সোশ্যাল ফার্মাকোলজি জন্মলগ্ন থেকেই, মানে 1996 98 সাল থেকেই আমরা বুঝতে শিখলাম যে সমাজবিজ্ঞানের শিক্ষামালা, তার মানে সাম্রাজ্যবাদীদের বিজ্ঞান চর্চা, ভারতবর্ষের ক্ষেত্রে মুৎসুদ্দি, পুঁজিপতি এবং সামন্তবাদীদের বিজ্ঞান চর্চা, সাথে জনগণের বিজ্ঞান চর্চার তফাৎ আছে, বিজ্ঞানের শ্রেণী সম্পর্ক আছে, চিকিৎসার শ্রেণী সম্পর্ক আছে, বিজ্ঞান চর্চার শ্রেণী সম্পর্ক। এগুলো এমবিবিএস সিলেবাসে বর্তমান ব্যবস্থা শেখায় না, কিন্তু আমরা আরএমপি বা বিকল্প মেডিকেল পাঠ্যক্রমে শেখাই। এবার এখান থেকে সিদ্ধান্ত নিলাম আমরা যে, যেমন ধরুন করোনা বিশ্ব মহামারী ঘোষণার সাথে সাথে কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, যেগুলো সমাজ বিজ্ঞানে মেলে না, মেলাতে পারা যায় না। কিরকম? সারা ভারতবর্ষকে প্রধানমন্ত্রী বললেন, জনগণ আপনারা করোনার বিরুদ্ধে লড়ুন। কি দেখা গেল? মিলিয়নস অফ পিপল শহর থেকে গ্রামে চললেন। মানব সভ্যতার ইতিহাসে মানুষ গ্রাম থেকে শহরে এসেছে তার জীবন, জীবিকা, নিরাপত্তাকে উন্নত করার জন্য। কিন্তু এখানে আমরা কি দেখলাম? মিলিয়নস অফ পিপল তারা যেভাবে গ্রামে পৌঁছালেন, বন জঙ্গল, রাজপথ দিয়ে যেতে দেয়া হবে না। তখনই আমরা বুঝলাম গন্ডগোল অন্য জায়গায়। তারপরে যখন বুঝলাম তারা লকডাউন করলো, তো ভারতবর্ষের 70% মানুষ গ্রামাঞ্চলে থাকেন। ভারতবর্ষের প্রধান উৎপাদন ব্যবস্থা কৃষিক্ষেত্র, কৃষি। তো কৃষিতে লকডাউন হবে না, তাহলে সেখানে সে লকডাউন করলো। কৃষিতে যখন জল দেয়া জল দিতে হবে, বীজ রোপণ করার টাইমে বীজ রোপণ করতে হবে, লকডাউন করা যাবে না। তখন আমরা আরো বুঝলাম যে ডালমে কুচকানা। আর শেষ তক বুঝলাম কি, ভারতবর্ষের কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, সমস্ত সংসদীয় দল যারা শাসক শ্রেণীর রাজনৈতিক প্রতিনিধি, তারা এক মঞ্চে চলে এলো। তখন আমরা বুঝলাম যে
বিশ্ব মহামারীর পেছনে গ্লোবালাইজেশনের টানাপোড়েন রয়েছে, টলমল রয়েছে। তার মানে শাসক শ্রেণী সারা দুনিয়া ব্যাপী আর গ্লোবালাইজেশন দিয়ে টিকে থাকতে পারছে না। তার ডিরেগুলেশন, তার প্রাইভেটাইজেশন, তার সে আরো অন্য কিছু চায়, সেই জন্য সে বিশ্ব মহামারীকে নিয়ে এলো। তারপর যখন করোনা সম্পর্কে আমরা পড়তে শুরু করলাম, প্রথম আমি খোঁজ নিয়েছিলাম ভারতবর্ষে কোন কোন বিজ্ঞানী বা বিজ্ঞান সংগঠন করোনা ভাইরাসকে দেখেছে। তো আমাকে বন্ধুরা বললেন খুব কম লোকই দেখেছে, সবাই গবেষণা জার্নাল, সবাই কাগজপত্র, সবাই বক্তব্য পড়ে সিদ্ধান্ত নিচ্ছে। তো স্বপনজানারা সেই সিদ্ধান্ত নিল, সোশ্যাল ফার্মাকোলজি সেই সিদ্ধান্ত নিল। তার মানে তথ্যের শ্রেণী সম্পর্ক রয়েছে। তথ্যের সমুদ্র থেকে আপনি কোন তথ্যকে খুঁজে নেবেন, সেই তথ্যের শ্রেণী সম্পর্ক রয়েছে, তার প্রয়োগের শ্রেণী সম্পর্ক রয়েছে। যখনই দেখলাম যে দেশে, আপনারা খেয়াল থাকবে পশ্চিমবঙ্গে সেই সময় আমফান হয়, এবং তখন তারা কি করলো না, বলল রাজনীতি নয়, মানুষকে আগে খেতে পড়তে দিতে হবে, করোনার বিরুদ্ধে লড়বে। তার মানে তারা একটা জিনিসকে জনগণের কাছে অন্যায়ভাবে এস্টাবলিশ করতে চাইলেও রাজনীতি এবং বিজ্ঞান প্রয়োগ আলাদা, যেটা এমবিবিএস সিলেবাসে নেই। সোশ্যাল ফার্মাকোলজির অঙ্গ হিসেবে, মর্মকথা হিসেবে রাজনীতি এবং বিজ্ঞান চর্চা ওতপ্রোতভাবে জড়িয়ে। তো এইভাবে আমরা প্রথম সিদ্ধান্ত নিলাম যে করোনা বিশ্ব মহামারী আসলে সাম্রাজ্যবাদীদের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আগামী দিনে দুনিয়া শাসন করার কিভাবে যাবে, তাদের টলমল অবস্থাটা কিভাবে রক্ষা পাবে। আর এটা আমরা রাজনৈতিক সিদ্ধান্ত থেকে প্রকৃতি বিজ্ঞানে চলে গেলাম, এবং প্রকৃতি বিজ্ঞানে আমরা কি দেখলাম, দেখলাম যে সেখানে 97%, 82% করোনা তাদের রোগ লক্ষণ বোঝাই যায় না, 15% বোঝা যায় কিন্তু সহজ চিকিৎসা সেরে যায় 97%। 3% যাদের কোমরবিডিটি আছে তারা হাসপাতালে ভর্তি হন, এবং হাসপাতালে যারা মারা গেলেন, তাতে আমি বন্ধুদের পরিচিতি থেকে জানতে পারলাম, তাদের তথ্য থেকে জানতে পারলাম বেশিরভাগ করোনা উইথ কোমরবিডিটি মারা গেছেন দেরিতে চিকিৎসা, অপচিকিৎসা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং গাফিলতিতে। তো 1% কম। আমি নিজে একজন বক্ষরোগ বিশেষজ্ঞ। ভারতবর্ষে প্রতি বছর 5 লক্ষ যক্ষা রোগী মারা যান। ভারতবর্ষে 18 লক্ষ মানুষ অনাহারে মারা যান। ভারতবর্ষে 20 লক্ষ শিশু 5 বছরের শিশু মারা যান। তাহলে এই যে এতগুলো মৃত্যু, আর তার সামনাসামনি করোনার মৃত্যু দিয়ে বোঝাতে পারলাম না। আর দেখলাম যখন একটা জনজাতিকে, দেশের মানুষকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানানো হচ্ছে, আর সেখানে গাজোয়ারি রিক্সাওয়ালা কেন লকডাউনে বেরিয়েছে তাকে মারধর করা হচ্ছে, কেন মাস্ক পরেনি তার উপর অত্যাচার করা হচ্ছে, কেন ভ্যাকসিন নেয়নি গাজোয়ারি করা হচ্ছে। করোনা হয়েছে এমন জায়গাও দেখেছি সেখানে তাকে বলা হয়েছে ঘরবন্দি থাকো, বাজারে বেরোবে না। এই সমস্ত পদক্ষেপগুলো, প্রশাসনিক পদক্ষেপগুলো, রাজনৈতিক পদক্ষেপগুলো আমাদেরকে এই সিদ্ধান্তে আসতে সাহায্য করলো যে করোনা বিশ্ব মহামারী আসলে দুনিয়া শাসনকারীদের একটা ঢাল, যে ঢালের পেছনে তারা নতুন উৎপাদন ব্যবস্থা গড়তে চায়, নতুন উৎপাদন সংগ্রামে মানুষকে নিয়ে যেতে চায়, এবং তার আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ব্যাপক মানুষকে তারা মৃত্যু মিছিলে হাঁটাবে। কদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রিপোর্ট বের করেছে যেখানে বলা হয়েছে 65 কোটি দুনিয়ার মানুষ গরিব হয়ে গেছেন, আগে যা ছিল তার উপরে 65 কোটি গরিব হয়ে গেছেন। এই যে ঘটনাবলীগুলো ঘটছে, এই ঘটনাবলীগুলো প্রমাণ করে বিশ্ব মহামারী আসলে একটা ঢাল। আর এই জায়গাটা যদি আমরা বুঝে যাই তাহলে বুঝতে অসুবিধা হয় না ভারতবর্ষের ব্যাপক ডাক্তার কেন করোনার পক্ষে গেল, ভ্যাকসিনের পক্ষে গেল। কারণ তাদের 90% প্রেসক্রিপশন আমাদের কাছে আছে। উই আর দ্য হাইয়েস্ট কালেক্টর অফ প্রেসক্রিপশন। আমাদের কাছে সবচেয়ে বেশি প্রেসক্রিপশন সংরক্ষিত আছে। তাও সেই প্রেসক্রিপশন গুলো যেখানে সেখানে না, সমস্ত মেডিকেল কলেজ, সিটি এবং যারা বিশেষজ্ঞ হিসেবে অনাচারের শেষ নেই। আপনি যদি আমার মামলাগুলোরও তথ্য আলোচনা করি তাহলেও দেখাবো খুব সহজ সহজ অনাচার। আর মামলাগুলোতে আমি লড়তাম
সেই মামলাগুলোতে যেখানে দেখতাম যে একজন প্রফেসর বা একজন এমডি লেভেল ডক্টর আন্ডার গ্রাজুয়েট লেভেল ভুল করেছে, যে ভুলটার জন্য তার নম্বর কম হবে অথবা ফেল করবে। তো সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি, কিভাবে আমরা আমাদের রাজনৈতিক শিক্ষামালা, যে শিক্ষামালা আমরা প্রথম ভারতবর্ষ কেন সারা দুনিয়া ব্যাপী সোশ্যাল ফার্মাকোলজিতে আনতে চেয়েছি, একটা সোশ্যাল ফার্মাকোলজি কি ধরনের রাজনৈতিক শিক্ষামালা থাকলে মানুষ সহজে বলতে পারে যে ওষুধের দাম বাড়ে কমে কেন। কম দামি ওষুধে দেখবেন অনেক ডাক্তার বলে কম দামি ওষুধে কাজ হয় না, বেশি দামি ওষুধে কাজ হয়, এই ভ্রান্তি তারা কাটাতে পারে। বা যখন আপনি দেখেছেন ফেয়ার প্রাইস সব হলো 2011-13 সালে, তখন রাজনৈতিক প্রচার হলো ইট ইজ এ প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। আমরাই প্রথম বিরোধিতা করে বললাম না, ওষুধ বাজার সংকুচিত হচ্ছে, তারা বাজার চায়, সেই জন্য ওষুধের দাম কমিয়ে দিচ্ছে। এবং সেই দাম কমানোটাও আমি হিসেব করে দেখালাম 200 থেকে 400% লাভ হচ্ছে। আর আজকে তো আপনারা জানেন যে এই করোনা কালে সমস্ত ওষুধের দাম 200 থেকে 400%-এর ওপর ওরা বাড়িয়ে দিয়েছে। তো আমাদের সংক্ষেপে যেটা বলতে চাইছি যে করোনা বিশ্ব মহামারীকে বোঝার জন্য আমরা আমাদের রাজনৈতিক শিক্ষামালা, আমরা সমাজ বিজ্ঞানের চিরন্তন শিক্ষামালাকে কাজে লাগিয়েছি, যেটা সোশ্যাল ফার্মাকোলজির মর্মকথা। ধন্যবাদ। হ্যাঁ, ডক্টর জানা, আমি আপনার কাছে যদি এইটা জানতে চাই যে করোনা মহামারীর এই মানে একদম তুঙ্গে যখন এর প্রচার চলছে, সেই সময় দাঁড়িয়ে আপনার সংগঠন কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, কিভাবে এর মোকাবিলা করেছে? হ্যাঁ, এ ব্যাপারে যদি আমরা খুব গুরুত্বপূর্ণ, প্রচুর রুগী সরকারি প্রশাসন রাজনৈতিক অত্যাচারে গোপনে ফোনে আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছে। আমি প্রথম 9টায় ফোন খুলেই যে ফোনটা আসবে কোন জেলা থেকে, তখন আমি জিজ্ঞাসা করেছি যে তোমাদের ওখানে কটা মানুষ সর্দি কাশি জ্বরে মারা গেল? খবর এলো একটাও না। আমি বললাম ঘাবড়ে যাবে না তোমরা। তো এর মধ্যে সমস্ত জেলাগুলোর মধ্যে হুগলি জেলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা। তারা একদিনের জন্য তাদের চেম্বার বন্ধ রাখেনি, তারা চেম্বার চালু রেখেছে। এবং ওখানকার যে সমস্ত মেডিকেল লাইব্রেরি আছে, আপনারা জানেন হয়তো ভারতবর্ষে প্রথম গ্রামাঞ্চলে আমরা মেডিকেল লাইব্রেরি গড়ে তুলি, যে মেডিকেল কলেজের যে ভাবনা সংস্কৃতি, যে জমিদারি, সেটাকে আমরা ভেঙে দিয়ে গ্রামাঞ্চলে লাইব্রেরি গড়ে তুলি। সেইগুলোতে ফ্রি ক্লিনিক চালু হয়েছিল করোনা কালে। সেই গ্রামাঞ্চল থেকে যারা যে সমস্ত ডাক্তাররা সপ্তাহে 15 দিন ছাড়া প্র্যাকটিস করতে যায়, সব ঝাঁপ বন্ধ করে দিয়েছিল, সব ঝাঁপ বন্ধ করে দিয়েছিল। বন্ধুরা লড়াই চালালো নাটক করে, বন্ধুরা কাজের মধ্য দিয়ে লড়াই চালালো করোনার বিরুদ্ধে। তারা পঞ্চায়েতে পঞ্চায়েতে স্কুলগুলোতে তারা কোয়ারেন্টাইন সেন্টার করলো। তো আমাদের বন্ধুরা গিয়ে রাজনৈতিকভাবে বলল, এই কোয়ারেন্টাইন সেন্টার তোমরা বলছো, এটা হবে তোমাদের জন্য আগামী দিনের জেলখানা, তোমরা যে অত্যাচার নামাচ্ছ। প্রচুর তখন সোনার কাজ করা ছেলে, টেলারিং এর কাজ করা ছেলে গ্রামে আসছে, আর তাদেরকে স্কুল বাড়িতে রেখে দূর থেকে খাবার দেওয়া হচ্ছে, আলো নেই বাতাস নেই। তো তখন আমাদের ছেলেরা এইভাবে লড়াই চালালো একটা, তারা চিকিৎসা দিয়ে লড়াই চালালো। একদিনও তারা চেম্বার বন্ধ রাখেনি, তারা মানুষের মধ্যে প্রচার করলো, পোস্টার করলো। আপনাদের আমি পোস্টার পাঠিয়েও দিতে পারি। পোস্টার হয়েছিল আলিপুরদুয়ারে, হয়েছিল আরামবাগেতে, পোস্টার হয়েছিল আমরা ভ্যাকসিন চাই না, আমরা খাবার চাই। আর যখন করোনা নিয়ে ওরা তুঙ্গে প্রচার চালাচ্ছে এবং মানুষকে মাস্ক, স্যানিটাইজার, কারফিউ, লকডাউন, ঘরবন্দি, কোয়ারেন্টাইন, কন্টেনমেন্ট জোন করছে, তখন গ্রামাঞ্চলে কিন্তু এগুলো জাস্ট মামুলি আকারে রয়ে গেল। আমি কন্টেনমেন্ট জোন ভেদ করেই আমি মিটিং করেছি গত বছর। আমি কন্টেনমেন্ট জোন ভেদ করে মানে লড়াই করার জন্য না, গেছি গিয়ে বাসন্তীতে প্রোগ্রাম করেছি গত বছর আগস্ট মাসে। তারপরে আমি গেছি অক্টোবরে হুগলি জেলাতে। এবং এ ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন করে, সেটা হচ্ছে 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি এই বছর তারা মহা জনসংযোগ কর্মসূচি করে। মোটর বাইকে করে খানাকুল ব্লক থেকে, হুগলি জেলার খানাকুল ব্লক থেকে জলপাইগুড়ি জেলার
পানবাড়ি লাইব্রেরিতে তারা একটা মিছিল নিয়ে যায়, দুদিন ধরে সেই মিছিল হয়। বিভিন্ন জায়গায় আমরা তারপরে করোনা মহামারীতে ভয় পাবেন না, এটা একটা সাধারণ রোগ, সহজে চিকিৎসা হয়। যে কথাগুলো আপনারা শুনছেন সেই কথাগুলো যাদের মুখ থেকে শুনছেন তাদেরকে সামাজিকভাবে বিচার করুন। যেমন যদি সিপিএম এর মুখ থেকে শোনেন, সেই সিপিএম এর লোকটি সামাজিকভাবে ওখানে কি করেছে না করেছে তার ভিত্তিতে তাকে বিচার করুন। এর ব্যাপারে আমরা বারবার বলেছি যে সমস্ত বক্তব্যকে সামাজিকভাবে বিচার করুন, তার রাজনৈতিক কাজ দিয়ে বিচার করুন, তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন। 2 তারিখে আমি গিয়ে আমার টিম, 4 জনের টিম, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আসামের কোকরাঝাড়ে আমরা প্রোগ্রাম করেছি, করে 6 তারিখের পর আমরা 7 তারিখে আমরা ব্যাক করেছি। এবং রাস্তার যেখানে যেখানে আমরা প্রতীক্ষা করেছি বা যেখানে যেখানে আমাদেরকে রিসেপশন দেওয়া হয়েছে সেখানে সেখানে আমরা এই প্রচার চালিয়েছি। এবং গ্রামাঞ্চলে আমাদের বন্ধুরা, আর সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল যখন মার্চ মাস কি এপ্রিল মাস হবে, করোনা তুঙ্গে, তখন অভিযোগ আকারে আমাদের বন্ধুরা বলল, স্যার মালদার গ্রামে ছেলেগুলো কি করছে বলুন তো, এই সর্দি কাশি জ্বর হলেই প্যারাসিটামল আর ডেক্সামেথাসোন দিয়ে দিচ্ছে, আপনি কিছু বলবেন না এদের? তো তখন আমি বললাম, রোগগুলো ভালো হচ্ছে কিনা বলো। তার আগে আমি পড়ে নিয়েছি, জেনে গেছি যে করোনাতে সাইটোকাইন স্টর্ম হয়, এভরি অর্গানস এফেক্টেড হয়, তো সেখানে স্টেরয়েড ইজ দি ড্রাগ অফ চয়েস। আমি বললাম, মানুষগুলো ভালো আছে যখন তোমরা তাই চিকিৎসা করবে। শুরু হলো আমাদের, এবং আমাদের হাতে গোনা আমরা বোধহয় থাউজেন্ডস অফ পেশেন্টস রেখেছি, মানে আমার মাধ্যমে, ফোন, গ্রামীণ চিকিৎসকদের মাধ্যমে, মেডিকেল ক্যাম্প ইত্যাদির মাধ্যমে, তাতে গুটি কয়েক 3-4টে মারা গেছেন এবং তার 3-4 জনই যথাসময়ে চিকিৎসা পরিষেবা কিনতে পারেননি, তাদের টাকার অভাব ছিল। তারা যেসব জায়গাতে যখন শেষ মুহূর্তে গিয়ে ভর্তি হয়েছেন তখন অক্সিজেন 2 লিটার অক্সিজেন দিতে হবে, তাকে আধ লিটার দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, 5 লিটার দিতে হবে, ছেড়ে দেওয়া হচ্ছে। ওয়ার্ডে তার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের ম্যানেজমেন্ট নেই, তার হাঁপানি আছে, হাঁপানির ম্যানেজমেন্ট দেওয়ার মতো ব্যবস্থাপনা নেই, করোনা করোনা করে তাকে ডুবিয়ে রাখা হচ্ছে। আর এগুলো আমাদের কাজের অভিজ্ঞতা, এবং যারা করোনার সপক্ষে প্রচার করছেন, ভ্যাকসিনের সপক্ষে প্রচার করছেন, তাদের সামাজিক পরিচয় দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে তাদের কথা আপনারা বিশ্বাস করবেন না। আপনি যদি চান, আপনি যদি সাহস দেন বা আপনাদের কোনো অসুবিধা না হয়, আমি কয়েকটা নাম বলে দিতে পারি যারা করোনা নিয়ে প্রচার করেছিল, ভ্যাকসিন নিয়ে প্রচার করেছিল, লকডাউন নিয়ে প্রচার করেছিল, বলেছিল লকডাউন না মানলে চাপকানো হবে। তাদের সামাজিক অবস্থানগুলো আমাদের কাছে খুব স্পষ্ট। আগেও অতীতেও আমরা তাদের অন্যায়ের বিরুদ্ধে লড়েছি এবং সেগুলো আমাদের সংগঠন জানে। তো রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন সে সাহস নিয়ে করেছে তা না, সে সত্যকে বুঝে করেছে। এইটা আপনাদের কাছে আমি জানিয়ে যেতে চাই যে তারা সংগঠন বলেছে, সংগঠনের নেতারা বলেছে, অতএব ডাইরেক্ট, যেটা সিপিএম এ দেখছেন আপনারা, সব নেতারা ওরা বিজ্ঞান চর্চা করে। আমি বলি, আমরা লিখেছিলাম যে ওরা অধিবিদ্যার ভ্যাকসিন নেবে, ওরা কালীবাদী কমিউনিস্ট পার্টি, ওদের সাম্রাজ্যবাদের সাথে আঁতাত রয়েছে, ওরা হত্যাকাণ্ড ঘটিয়েছে নকশাল বাড়িতে, তো তাদের কথা বিশ্বাস করতে হবে? কংগ্রেস যে 73 বছর ধরে ভারতে রাজত্ব করেছে, তাদের কথা বিশ্বাস করতে হবে? বিজেপি যে একই শব্দ, তার কথা বিশ্বাস করতে হবে? তৃণমূলের গ্রামাঞ্চলের অভিজ্ঞতা যদি নেন, বিশ্বাস করতে হবে? এই জায়গাটা আপনার ভুল। এখানেও আমরা সোশ্যাল ফার্মাকোলজির গুরুত্বপূর্ণ শিক্ষামালা, যে সমাজবিজ্ঞানের চিরন্তন নিয়ম, ঐতিহাসিক বস্তুবাদের চিরন্তন নিয়মকে বৈজ্ঞানিক বস্তুবাদ এবং প্রকৃতি বিজ্ঞানে প্রয়োগ করো, এইটা করতে গিয়ে আমরা অনেক সত্যের মুখোমুখি হলাম। সত্য আমাদের নতুন উপলব্ধি এনে দিল। এটাকে একটা যে রাজনৈতিক মোকাবিলা করতে হবে, সেই সত্যে আমাদের সংগঠন, আমাদের বন্ধুরা, আমাদের সাথের জনগণ সেই অংশগ্রহণ করলেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ ডক্টর জানা, একটু আমরা আরেকটু গ্রেটার পার্সপেক্টিভে যাওয়ার চেষ্টা করি। ডাক্তারি পাঠ্যসূচির বিষয়, আপনি ফার্মাকোলজি, ওষুধ বিজ্ঞান যখন আপনারা পড়িয়েছেন, সেই সময়
মানে আপনারা আহ, নিশ্চয়ই দেখেছেন, আমরা আমাদের অভিজ্ঞতাতে দেখেছি যে ডাক্তাররা যেমন আহ, পাঠ্যসূচি থেকে এই ওষুধ বিজ্ঞান পড়েন, তার সম্পর্কে জানেন, শেখেন, আপনাদের কাছ থেকে যেমন শেখেন, তেমনি ওষুধ কোম্পানির ক্যাম্পেইন থেকেও শেখেন। হুম। মানে কি শেখেন সেটা অন্য বিষয়, ঠিক না ভুল সেটা অন্য বিষয়। তো এই যে প্রথা, এই প্রথাটা কি মানে ডাক্তারদের মনোজগতে এই ফার্মার পুঁজি, এই বৃহৎ পুঁজির ইন্ডাস্ট্রি, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে? এবং এই যে সম্পর্ক যদি তৈরি করে থাকে, তাহলে এর ফলে কি ফার্মার ইন্ডাস্ট্রি এই কোভিড এর সময় কোনো বিশেষ সুবিধা পেতে পেরেছে? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। যে প্রশ্ন করেছেন তার প্রত্যেকটা উত্তর খুব সোজা আমাদের কাছে। যেমন ধরুন, এমন ভাবে একটা সংস্কৃতি তৈরি করা হয়েছে। আমি যখন 1980 সালের জানুয়ারি সময়ে ইন্টার্ন ছিলাম, তখন আমি নিজেকে ক্যাবলা মার্কা ভাবতাম যে ওষুধ কোম্পানি আমাকে একটা পেন, একটা স্যাম্পল, একটা ওষুধ দিল না কেন। কারণ আমি 72 সাল থেকে ডাক্তারিতে ছাত্র হিসেবে, 73 সাল থেকে অ্যাকচুয়ালি, 72 সালটা আমার প্রি মেডিকেল গেছে, 73 সাল থেকে 7 বছর আমি ডাক্তারি বিজ্ঞানে যখন মূলত ওষুধ বিজ্ঞান নিয়ে যখন শিখেছি, তার কোথাও সিলেবাসে বলা নেই ভারতবর্ষে 80% ওষুধ ফালতু। আমাকে কোনো মাস্টারমশাই বলেননি। আমার ওষুধ বিজ্ঞানের টেক্সট বই তখন ছিল সাতস্কর ভান্ডারকার, সেখানে বলা নেই। তো আমি মনে মনে ভাবতাম, আমার মনের মধ্যে মনোজগতে যে সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, আমি বোধহয় ওষুধ মানে খাজা মারা ডাক্তার, যে আমার কাছে ওষুধ কোম্পানি আসছে না, ওষুধ কোম্পানির ওষুধগুলো লিখে দিলে তার অপ্রয়োজনীয় ওষুধ, তার নিষিদ্ধ ওষুধ, তার অযৌক্তিক মিশ্রণ, তার টনিক, হজমের ওষুধ ইত্যাদি লিখে দিলে যে ওষুধ কোম্পানি আমার কাছে আসে, এই বোধটা আমার ছিল না। উল্টে আমি নিজেকে হিউমিলিয়েটেড মনে করতাম। আমি বললাম, খাজা মাথা গাইয়া ডাক্তার বেটা আমার কাছে আসে না, ঠিক আছে। এটা আমার কাজ দিল পরে। কিন্তু 86 সালে যখন আমি গ্রামাঞ্চলে গেলাম, তখন আমাকে আলোকিত করলো অল ইন্ডিয়া ড্রাগ অ্যাকশন নেটওয়ার্ক এবং ড্রাগ অ্যাকশন ফোরাম। তার আগে 1974-75 আপনারা জানেন হাতি কমিটি তার রিপোর্টে বলল। তো ওষুধ কোম্পানিরা যে ডাক্তারদের প্রভাবিত করে, একটা ডাক্তার গাড়ি চড়বে কিনা, একটা ডাক্তার কি ধরনের জামা কাপড় পরে যাবে, একটা ডাক্তার কি ধরনের সংস্কৃতি নেবে, একটা ডাক্তার তার মেডিকেল কলেজগুলোতে রিউনিয়ন করবে কিনা। আমার এই ব্যাপারে অভিজ্ঞতা হচ্ছে, আমি প্রায় 15 থেকে 20 বছর রিউনিয়নের অন্য কাজে যুক্ত ছিলাম, সেখানে দেখেছি ওষুধ কোম্পানি ছাড়া রিউনিয়ন হয় না। তো এই ওষুধ কোম্পানিরা যে ডাক্তারদের প্রভাবিত করে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রিপোর্ট হচ্ছে 29 পার্লামেন্টারি কমিটি। 29 পার্লামেন্টারি কমিটিতে 2013 সালে কলকাতার অনেক ডাক্তার অভিযুক্ত হলো, যারা ক্লিনিক্যাল ট্রায়াল না করে রিপোর্ট দিয়েছিল। ডক্টর অভিজিৎ চৌধুরী, ডক্টর দিলীপ কর্মকার, ডক্টর বাঁশরী গোস্বামী, ডক্টর অপূর্ব মুখার্জি, এই নামগুলো বলে ফেলছি তাদের ব্যক্তি কুৎসার জন্য নয়, তথ্য হিসেবে। এগুলো সোশ্যাল ফার্মাকোলজিতে বেরিয়েছে, সেদিনকার কাগজে বেরিয়েছে। ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের কল্পনা আর্নেস্ট, অল ইন্ডিয়া এমস এর এরা প্রত্যেকে ক্লিনিক্যাল ট্রায়াল না করি ওষুধের রিপোর্ট দেয় এবং ওষুধ কোম্পানির টাকা নেয়। আমি আমি যখন ন্যাশনালে প্রথম দিকে এলাম, তখন আমি একটা পেপার করেছিলাম, স্টাডিজ অফ রেট্রোস্পেক্টিভ স্টাডিজ অফ ক্লিনিক্যাল ট্রায়াল প্রপোজাল সাবমিটেড টু মেডিকেল কলেজেস। তো ওষুধ বিজ্ঞানের কাজ হচ্ছে, এথিক্যাল কমিটি, কোনো ওষুধ বিজ্ঞানের বিভাগের কোনো লোক নেই, আর ওষুধ বিজ্ঞানের একজন ডেমনস্ট্রেটর হিসেবে এবং অ্যাক্টিভিস্ট হিসেবে, মূলত ডেমনস্ট্রেটর, আমি অ্যাক্টিভিস্ট হিসেবেই ওষুধ বিজ্ঞানে আমি চোখের সামনে ওষুধ বিজ্ঞানের ক্লিনিক্যাল ট্রায়াল দেখেছি, চোখের সামনে সিনিয়রদের অনাচার দেখেছি, চোখের সামনে, এর নাম করে করে বলা যায় কারণ আমি এগুলো সাথে যুক্ত এবং এগুলো লেখা হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায়। আপনারা জানেন যে 86 এ ড্রাগ ডিজিজ ডক্টর বেরোতো,
ড্রাগ ডিজিজ ডক্টর। তারপর ড্রাগ ডিজিজ ডক্টরের সংগঠন ভেঙে গিয়ে 93 সালে বুলেটিন অন ড্রাগ অ্যান্ড হেলথ ইনফরমেশন বেরোয়। তো আমি দেখেছি সেখানে প্রেসক্রিপশন রিভিউ থাকতো, সব তাবড়ো প্রেসক্রিপশন। কারণ আপনারা জানেন বোধহয় যে মেডিকেল এডুকেশন সার্ভিস যখন চালু হয় পশ্চিমবঙ্গে, যে সমস্ত ডাক্তাররা মেডিকেল এডুকেশন সার্ভিসের পক্ষে ছিল তাদের প্রেসক্রিপশন হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশনে রাখা আছে, এবং আমার কাছে কিছু সংগৃহীত আছে তাদের, ভাইস চ্যান্সেলর থেকে আরম্ভ করে সব অনাচারী প্রেসক্রিপশন। 90% প্রেসক্রিপশনে হয় টনিক লেখা, না হলে ভিটামিনের মিশ্রণ লেখা, না হলে বুদ্ধি বাড়ানোর ওষুধ লেখা, না হলে ফর্সা হওয়ার ওষুধ লেখা, না হলে চুল পড়া আটকানোর ওষুধ লেখা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং এই অনাচারটা তৈরি করেছে ওষুধ কোম্পানিরা। কারণ ভারতবর্ষের ওষুধ বাজারে 80% ওষুধ হচ্ছে অপ্রয়োজনীয়, নিষিদ্ধ, অকেজ, অযৌক্তিক মিশ্রণ। এটা অনেক বিরোধী পক্ষও বলে, কিন্তু এর পেছনে যে রাজনৈতিক কারণ আছে সেটা আপনি ব্যান ড্রাগ লিস্ট দেখলেই বুঝতে পারবেন। তাহলে ড্রাগ কোম্পানি ডাক্তারদের প্রভাবিত করে, এর মধ্যে মিথ্যে নেই। কিন্তু আমরা সোশ্যাল ফার্মাকোলজির বন্ধুরা, সংগঠক হিসেবে আমি বলতে পারি, ডিম তো তখনই ফোটে যদি ডিমের আভ্যন্তরীণ গুণটা জীবন্ত থাকে। তো ওষুধ কোম্পানি বললো বলি ডাক্তাররা প্রভাবিত হয়ে যাবে? আসলে ডাক্তাররা এই পুঁজিবাদী সংস্কৃতিতে এমন ভাবে প্রভাবিত যে একজন ডাক্তার মানে তার 4 চাকার গাড়ি থাকবে, সে একদম কোট টাই পরে মেডিকেল কলেজে ঢুকবে, একটা ডাক্তারের আভিজাত্য থাকবে। এগুলো আমি যে বলছি কারণ যখন সোশ্যাল মিডিয়াতে এবং আনন্দবাজারে আমার বিরুদ্ধে লেখা হয়েছিল যে ও আবার ডাক্তার নাকি, একটা কালো ব্যাগ নিয়ে কলেজে, আমাদের লজ্জা লাগে। হ্যাঁ, এই সত্য কথাটা তখন আমি বলেছিলাম, আমি সবার ডাক্তার নই। তো ওষুধ কোম্পানি ডাক্তারদের প্রভাবিত করে, ওষুধ কোম্পানি ডাক্তারদের সব সংগঠনকে প্রভাবিত করে, কিন্তু সংগঠনগুলো প্রভাবিত হয় বলেই তো করে। এটা সোশ্যাল ফার্মাকোলজির নলেজ। আপনি আইএমএ দেখুন না, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেখুন না, সে ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপন দেয়। তার ব্যবস্থা আছে যে ওয়াটার পিউরিফায়ার সে পরীক্ষা করবে, সে চুল কালো করার ওষুধের বিজ্ঞাপন দেয়, সে ব্রেনোলিয়ার বিজ্ঞাপন দেয়, সে আরো অনেক অবৈজ্ঞানিক বিজ্ঞাপনের সাথে যুক্ত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। আর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি কেতন দেশাই এর কাহিনী আপনারা জানেন। অতএব সেখান থেকে আপনি ধরে নিতে পারেন একটা সংগঠনকে ওষুধ কোম্পানি প্রভাবিত করছে, এটা যেমন গুরুত্বপূর্ণ দিক, আর একটা গুরুত্বপূর্ণ একই সাথে দিক, এরা প্রভাবিত হয়। ডাক্তাররা, আমি তো গ্রামাঞ্চল থেকে ডাক্তারি পড়তে এসেছিলাম কৃষক জীবন থেকে পালিয়ে। আমি নিজেকে মনে করতাম একটা ফার্স্ট বয়, আমি একদম পণ্ডিত লোক, সবেতেই পণ্ডিত। আমি রান্নাতেও পণ্ডিত, বাস চালানোতেও পণ্ডিত, মুরগি কাটাতেও পণ্ডিত, শুয়োর কাটাতেও পণ্ডিত, মাছ ধরাতেও পণ্ডিত। এখনো দেখবেন অনেক ডাক্তার, অনেক কেন বেশিরভাগই তারা মনে করে তারা সবকিছু জানে, সবকিছু পণ্ডিত। কিন্তু করোনা লকডাউন একটা উপকার করে দিয়েছে অন্তত স্বপন জানাদের বা সোশ্যাল ফার্মাকোলজি। করোনা লকডাউনে যখন খাবার বন্ধ হয়ে যাচ্ছে, খাবার আসছে না, তখন আমার বন্ধুরা ফাইট দিয়েছিল। তারা বলেছিল, কি ডাক্তার বাবু এমডি করেছেন, ডিএম করেছেন, এবার তো মূর্খ কৃষকের খেতে হবে। আপনারা মাফ করবেন, এই মূর্খ কথাটা বলেছিল তথাকথিত নবজাগরণের নায়ক রাজা রামমোহন রায়, যখন তিতুমির বারাসতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশ উপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। তখন রামমোহন রায় কলকাতায় বসে ফতোয়া দিয়েছিল, ওরে মূর্খ কৃষক, তোর আরো ব্রিটিশের পদানত হয়ে থাকা উচিত। তো সেই মূর্খ কৃষকের খেতে হয়েছিল লকডাউনে। লকডাউনে জনগণকে বোঝাতে হয়নি রাষ্ট্র কি জিনিস। লকডাউনে জনগণ বুঝতে পেরেছিল রাষ্ট্রের স্তম্ভগুলো, পুলিশ, মিলিটারি, আইন আদালত, ব্যুরোক্রেসি কিভাবে রাষ্ট্রকে রক্ষা করে, রাষ্ট্রের মালিকদের রক্ষা করে। তো লকডাউন এইগুলো লাভ করে দিয়েছে। এটা আমরা বলতে পারি যে এক কথায় তাহলে ওষুধ কোম্পানিরা, তারা তো বহুজাতিক কোম্পানি, তারা সাম্রাজ্যবাদীদের সাহায্য নিয়ে দেশে দেশে ব্যবসা করে, তারা তো ডাক্তারদের প্রভাবিত করবেই। কিন্তু ডাক্তাররা তাদের বিজ্ঞান চর্চায় কেন প্রভাবিত হবে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ।
আমার এই প্রশ্নটার পরের অংশটা আহ, সেটা হলো যে এই যে প্রভাবিত হওয়া এবং করার যে পদ্ধতি প্রক্রিয়া, এটার ফলে কি এই কোভিড কালে আহ, এই কোভিড ন্যারেটিভকে মানে আনার জন্য, মনোজগতে আনার জন্য কোনো সুবিধা হলো? হ্যাঁ, এটা তো বটে। একটা পুঁজিবাদী স্বাস্থ্য পরিষেবা চলছে আমাদের দেশে। আমাদের দেশে তো স্বাস্থ্য পরিষেবা বলা যাবে না, স্বাস্থ্য পরিষেবা পণ্য চলছে, স্বাস্থ্য বাজার চলছে। সেই বাজারে চিকিৎসকরা প্রযুক্তি কর্মী, প্রযুক্তি শ্রমিক, এবং সেখানে ওষুধ কোম্পানি তো চাইবেই তাদেরকে তাদের পক্ষের ব্যবসা বাড়াতে। সেই জন্যই তো তারা না জেনেই বলে কম দামি ওষুধ কম কাজ, বেশি দামি ওষুধ বেশি কাজ। ডাক্তারদের পড়ানোই হয় না ওষুধের সাথে অর্থনীতির সম্পর্ক, ডাক্তারদের পড়ানোই হয় না ভালো কোম্পানি খারাপ কোম্পানি নিয়ে, অথচ তারা অনেক ডাক্তারই বলে স্ট্যামলোতে ভালো কাজ হয়, উমুকে হয় না। এই যে বলেন, এটা তো তার প্রভাবের বহিঃপ্রকাশ। আর সেই বহিঃপ্রকাশ থেকেই সুবিধা হয়ে গেল এই করোনা মহামারী কালে ডাক্তারদের নিজস্ব স্বতন্ত্রতা, নিজস্ব জনমুখী কর্মসূচি, তার বিজ্ঞান প্রয়োগ, তার ভাবনা মনোভাব, এটা তাদের লটকে গেল। আজও তো আমি মেডিকেল কলেজে ন্যাশনালে গিয়েছিলাম একটা কাজে, দেখি সব দুখানা তিনখানা মাস্ক পরে রয়েছে। তার মানে তারা যে সবাই মেনে বুঝে করছে তা নয়, একটা প্রশাসন, একটা রাজনৈতিক চাপ, একটা আমলাতান্ত্রিক চাপ। তার মানে যাদের রাষ্ট্র মালিক, যারা রাষ্ট্র মালিক, আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষের রাষ্ট্র মালিক হচ্ছে মুৎসুদ্দি বুর্জোয়া, জোরদার জমিদাররা। জোরদার জমিদার আর মুৎসুদ্দি বুর্জোয়ারা হচ্ছে ভারত রাষ্ট্রের মালিক, এবং তারাই পুলিশ, মিলিটারি, আইন, আদালত, ব্যুরোক্রেসি দিয়ে দেশটা শাসন করে। ভারতবর্ষের চিকিৎসা বাজারের নিয়ন্ত্রণ করে সাম্রাজ্যবাদীরা, চিকিৎসা বাজারের নিয়ন্ত্রণ করে মুৎসুদ্দি বুর্জোয়ারা, চিকিৎসা বাজারের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক নিয়ন্ত্রণ তারা করে। সেই জন্য এই ডাক্তাররা সহজেই প্রভাবিত হয়। এবং যত ডাক্তার গ্রামাঞ্চল থেকে, স্বপন যারা লেখাপড়াই শিখেছিল গ্রাম থেকে, যে মাঠে খাটতে হবে না বলে, তো এই যে আকাঙ্ক্ষা, এই যে মনোভাব, এই যে ডাক্তারদের মনোভাবের রূপান্তর, অন্যদের থেকে ভালো থাকবো, দেশের জনগণের কি হলো ভাবার দরকার নেই, এটা শাসক শ্রেণী চায়, তার সংস্কৃতিতে চায়, তার রাজনৈতিক প্রতিনিধিরা চায়। সেই জন্যই এই করোনা ন্যারেটিভে দেখা গেল ওষুধ কোম্পানির প্রচুর লাভ। তারা ভ্যাকসিনকে গতিয়ে দিচ্ছে এমার্জেন্সি ইউজ অথরাইজেশনের নামে, তারা ভ্যাকসিনকে যা খুশি বলে মানুষকে শেখাচ্ছে, তারা ওষুধগুলো প্রমোট করছে, তারা সমস্ত কিছু প্রমোট করছে। এবং প্রমোট করায় আপনি যদি করোনা কালে দেখেন, বেশিরভাগ ওষুধ প্রমোশনের জন্য কোনো বৈজ্ঞানিক বিজ্ঞান সংগঠন বা কোনো বৈজ্ঞানিকের চেয়েও বেশি ছিল রাজনৈতিক প্রতিনিধি, সমাজকর্মী, শিল্পী, এরা। বলুন। আপনি এই ফার্মাকোলজির বিষয় বলতে গিয়ে, এই ওষুধ বিজ্ঞান বলতে গিয়ে আপনি বললেন যে ওষুধের বাজার, ওষুধ তৈরিটা ওই বাজারের হাতে তো ছিলই বহুদিন ধরে, মানে পুঁজির হাতে ছিল, ওষুধ তৈরিটা বহুদিন ধরেই ছিল। তো কবে থেকে মানে মানে সরাসরি একেবারে সাম্রাজ্য পুঁজি, বড় মাল্টিন্যাশনাল বৃহৎ পুঁজির হাতে কবে থেকে এই আহ ওষুধের তৈরি করার প্রক্রিয়া পদ্ধতি এগুলো চলে গেল? আর কোনো সরকার, আমাদের সরকার, রাষ্ট্র কি এটা নিজের হাতে নিতে পারতো? কোনো দেশ কি কখনো এরকম ব্যবস্থা করেছিল, যে নিয়েছিল হ্যাঁ, এ নিজের ব্যাপারে, হাতে? হ্যাঁ, হ্যাঁ, এ ব্যাপারে যদি আপনাকে বলি তাহলে একটু গোড়ার কথা বলতে হয়। তো 70 দশক থেকে সবচেয়ে বেশি ঘটনা ঘটতে থাকলো ওষুধ কোম্পানিরা, মাল্টিন্যাশনালরা, বা ভারতবর্ষের যারা ন্যাশনাল বুর্জোয়াজি, তারা ওষুধ তৈরিতে অংশগ্রহণ করলো। কারণ আধুনিক ওষুধের বিকাশ, আধুনিক ওষুধের গবেষণা, আধুনিক ওষুধের উৎপাদন, আধুনিক ওষুধের বাজারজাতকরণ,
তার সংরক্ষণ, এই যে বিজ্ঞানটা, এই বিজ্ঞানটা 50-60-এর পর মূলত 70 দশক থেকে খুব দ্রুত গতিতে আগালো। তো ভারতবর্ষের ক্ষেত্রে ন্যাশনাল গভর্নমেন্ট সেক্টরে ওষুধ তৈরি হতো, ইন্ডিয়ান ড্রাগস ফার্মাসিউটিক্যালস, কর্ণাটক অ্যান্টিবায়োটিক্স, এবং যেমন ভারতে বেঙ্গল কেমিক্যালস, এবং আরো ভারতীয় সংস্থা গড়ে উঠেছিল সরকারের নেতৃত্বে। সেটাকে দেখতে হবে তখন 70 সালের পর ভারতবর্ষে রুশ ডোমিনেন্সি, রুশ সাম্রাজ্যবাদ, রুশ সামাজিক সাম্রাজ্যবাদ, তখন আমেরিকান সাম্রাজ্যবাদের সাথে কোল্ড ওয়ার চলছে। আর রুশ সামাজিক সাম্রাজ্যবাদ এবং আমেরিকান সাম্রাজ্যবাদের যৌথ চেষ্টায় 1978 সালে ঘোষণা হলো 2000 সালে মধ্যে সকলের সুস্বাস্থ্য চাই। তখনই ঘোষণা হলো 1985 সালে রেশনাল ইউজ অফ ড্রাগস। তখনই সেই সময়কালেই ঘোষণা হলো হাতি কমিটি, যে বলল 200-300 ওষুধ হলে চলে যাবে, এত ওষুধের দরকার নেই। সেটা দুনিয়াব্যাপী হলো, আমেরিকাতেও অনেক ঝাড়াই বাছাই শুরু হলো, কিন্তু সব হলো না। তো ভারতবর্ষে যে পাবলিক সেক্টরে ওষুধ তৈরি হতো সেটা ছিল খুবই নগণ্য, 8-10% মতো। আর প্রাইভেট সেক্টর, ন্যাশনাল বুর্জোয়াজি ছিল ওই রকমই 15-16%। ন্যাশনাল বুর্জোয়াজি মানে এই যেমন ধরুন পশ্চিমবাংলায় দেশ মেডিকেল বা রেড্ডি, এরা। তো এইগুলো যখন পাবলিক সেক্টরে চালু হলো তখন ওষুধের বাজার নিয়ন্ত্রণ ছিল। 376টা ওষুধ 1979 সালে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারে তারা 379টা ওষুধ দাম নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এলো। আস্তে আস্তে 2013 সালে সেটা হলো 74। কারণ সেখানে সোভিয়েত সে নিজেকে সামাজিক সাম্রাজ্যবাদ থেকে সরাসরি ঘোষণা করেছে ইন্ডিপেন্ডেন্ট সোভিয়েত, সাম্রাজ্যবাদী সোভিয়েত। তো ভারতবর্ষ থেকে সোভিয়েতের ক্ষমতা যখন ধীরে ধীরে চলে যাচ্ছে, আরো বেশি বেশি করে আমেরিকা, ইউরোপ, অন্যান্য জাপান এদের সব ঢুকছে, সেই সময়কালে ভারতবর্ষের আপনি যদি ইতিহাস দেখেন 82 সালে যে ব্যান্ড নিষিদ্ধ ওষুধের তালিকা প্রকাশিত হলো, এবং সেই নিষিদ্ধ ওষুধের তালিকা কিন্তু বাংলাদেশ থেকে পুরো নিষিদ্ধ ওষুধ উঠে গেল। কারণ তখন বাংলাদেশে সুবিধাটা ছিল যে সেখানে ওষুধ তৈরি হতো না, ওষুধ বিক্রি হতো, মার্কেট ছিল, সহজে তারা তুলে দিতে পারলো। কিন্তু ভারতবর্ষে 1982 সালে পুরো ওষুধ উঠলো না, অপ্রয়োজনীয় ওষুধ উঠলো না। যে সমস্ত ওষুধের দাম নিয়ন্ত্রণ করা হয়েছিল 397, সেটা কমতে কমতে 74-এ চলে এলো। এখন অ্যাট দিস মোমেন্ট আমি ফিগারটা বলতে পারবো না, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে যত পুঁজিবাদ তার ক্ষয়িষ্ণু দিকে চলেছে, যত গ্লোবালাইজেশন, আপনারা জানেন 1990 সালের পর ওয়ার্ল্ড ব্যাংকের যে গ্যাট চুক্তি হলো, সেই গ্যাট চুক্তির পর দেখা গেল ভারতবর্ষের ওষুধ বাজার পুরোটাই বহুজাতিকে চলে গেল। আর ভারতবর্ষের ন্যাশনাল বুর্জোয়াজিরা কি হলো, তারা মুৎসুদ্দি বুর্জোয়ায় রূপান্তরিত হলো। এই যে বারবার চিৎকার করছে যে ভারতের তৈরি কোভ্যাক্সিন, ভারতের জাতীয় ল্যাবরেটরিতে তৈরি, যারা চিৎকার করছে তাদেরকে বিচার করলে, তাদের ক্যারেক্টার যদি মুৎসুদ্দি বুর্জোয়ার রক্ষাকর্তা রাজনৈতিক প্রতিনিধি হয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে কোভ্যাক্সিনটাও ভারতের নিজস্ব তৈরি নয়, এর পেছনেও বিদেশি পুঁজি, বিদেশি প্রযুক্তির একটা সংমিশ্রণ রয়েছে। এটা একটা কম্প্রাডোর ইন ক্যারেক্টার। তো ভারতবর্ষে এই ওষুধ তৈরির জায়গাটা আমি যখন 72-73 সালে দেখতাম, তখন অনেক ওষুধ আমাদের ফার্মাকোলজিতে শেখানো হতো কিভাবে তৈরি করতে হয়, হেলথ সেন্টারেও আমরা গিয়ে দেখেছি। কিন্তু পার্টিকুলারলি 90 দশকের পর, গ্যাট চুক্তির পর থেকে দেখা গেল ওষুধ সমস্ত কিছুই ওষুধ কোম্পানির হাতে। এবার সেই কোম্পানিগুলো বেশিরভাগই বহুজাতিক কোম্পানি, আর আমাদের দেশের কোম্পানিগুলো বেশিরভাগই বহুজাতিকের সাথে ট্যাগ করা। তারা বিভিন্ন ধরনের সিস্টার কনসার্ন হিসেবে করে। দেখবেন অনেক ওষুধে লেখা আছে একটা নাম না জানা অপরিচিত কোম্পানি, লেখা আছে মার্কেটেড বাই র্যানবাক্সি, মার্কেটেড বাই বায়ার, মার্কেটেড বাই ফাইজার, এই ধরনের।
তার মানে বিভিন্ন কায়দায় আলটিমেটলি ওষুধের বাজারটা, ওষুধের উৎপাদন, ওষুধের গবেষণা চলে গেল বহুজাতিক এবং মুৎসুদ্দি বুর্জোয়াদের হাতে এবং নিয়ন্ত্রণ করতে শুরু করলো বহুজাতিক সংস্থা। এবং যার ফলে গবেষণার ক্ষেত্রে ওই জন্যই ওদের দেশের বই, আপনি জানেন গুডম্যান গিলম্যান ওদের দেশের বই, ওদের দেশেরই লেখক গুডম্যান গিলম্যান বলছেন ড্রাগ ইম্পেরিয়ালিজম। আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা বলেছি ভ্যাকসিন ফ্যাসিজম। আপনি হয়তো গ্রামাঞ্চল, আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দিতে পারি, হাওড়া জেলায় প্রচার হচ্ছে ভ্যাকসিন না নিলে সরকারি পরিষেবা বন্ধ করে দেওয়া হবে, ভ্যাকসিন না নিলে তোমাকে রাস্তাঘাটে চলতে দেওয়া হবে না, বাজার দিতে হবে না। এগুলো কোথাও বলেনি সরকার, অথচ এখানে প্রচার হচ্ছে। এইটাই হচ্ছে এক ধরনের ফ্যাসিজম, যে ফ্যাসিজমটা আজকে ওষুধ বিজ্ঞান প্রয়োগও ঘটে চলেছে। ধন্যবাদ। ডক্টর জানা, আমরা আমাদের মানে এই ইন্টারভিউয়ের বেশ মানে শেষ পর্বে প্রায় চলে এসেছি। আপনাকে আরো একটা এর সঙ্গে একটা জড়িত প্রশ্ন করি। ইউনিভার্সাল হেলথ কেয়ারের দাবিটা মানে বর্তমানে কিছুদিন হলো আবার উঠছে। প্রসঙ্গটা হলো যে সরকারি হাসপাতালে ইন্স্যুরেন্স মানে মেডিকেল ইন্স্যুরেন্স প্রয়োগ হবে কি হবে না। সরকারের তরফ থেকে এরকম একটা উদ্যোগ আছে বলে শোনা গেছে যে সরকারি হাসপাতালে মেডিকেল ইন্স্যুরেন্স প্রয়োগ হবে এবং তার একটা লিমিট আছে। এটা 5 লক্ষ হোক কি 10 লক্ষ হোক কি 2 লক্ষ হোক সেটা অন্য বিষয়, কিন্তু একটা লিমিট আছে। ইউনিভার্সাল হেলথ কেয়ারের দাবি তুলছেন অনেক সংগঠন, তারা স্বাগত। মানে রাষ্ট্রের দায়িত্বে ইউনিভার্সাল হেলথ কেয়ার, তো রাষ্ট্রের দায়িত্বে ইউনিভার্সাল হেলথ কেয়ার সেটা দাবি উঠবে, মানে আমি সেটা আশা করব যে সেটা হবে। কিন্তু এই ফার্মা ইন্ডাস্ট্রির সঙ্গে ফার্মা ইন্ডাস্ট্রির ওপরে নির্ভরশীলতাটা থাকবে, মানে ডাক্তারদের নির্ভরশীলতা এবং গোটা চিকিৎসা ব্যবস্থার নির্ভরশীলতা ফার্মা ইন্ডাস্ট্রির ওপরে। এই দুটো কি মানে এই দুটো ভাবনা কি একসাথে হতে পারে? এইটা আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন। না, এ ব্যাপারে আমাদের যে কাজ, আমাদের যে ভাবনা, আমাদের যে অভিজ্ঞতা সেটা আপনার সাথে শেয়ার করছি। ইউনিভার্সাল হেলথ কেয়ার নিয়ে প্রথমে বলি, ইউনিভার্সাল হেলথ কেয়ারের ফান্ডামেন্টাল যে প্রশ্নটা তারা তোলে যে বাজেট বাড়ালে নাকি স্বাস্থ্য সবাইকে দেয়া যাবে, এবং তারা অঙ্ক কষে দেখিয়ে দিয়েছে। এবং যারা যারা এই দাবির সপক্ষে, যে সমস্ত চিকিৎসক সংগঠন বা আরো সোশ্যাল অর্গানাইজেশন, তাদের যদি আপনি রাজনৈতিক বিচার করেন, এখানেও আমরা ওই সোশ্যাল ফার্মাকোলজিটা কাজে লাগালাম, যে সমাজবিজ্ঞানের শিক্ষামালা দিয়ে এই বিষয়টাকে বোঝা। তো এই বোঝার ক্ষেত্রে প্রথমে আমরা খুঁজে পেলাম পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, তারপরে খুঁজে পেলাম এটার ইনগারেশন করলেন তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার যিনি প্রধান, তিনি হচ্ছেন শ্রীনাথ রেড্ডি। তিনি বললেন, তার রিপোর্ট করে দেখালেন যে ভারতবর্ষে ইউনিভার্সাল হেলথ কেয়ার সম্ভব বলে তিনি এইসব করলেন। আর বিভিন্ন চিকিৎসক সংগঠন, সমাজকর্মী, সমাজ সংগঠন চিৎকার করতে শুরু করলো। আসলে নরখাদককে আরো বেশি করে খাবার দেওয়ার পরিকল্পনা নেওয়া হলো। যে রাষ্ট্র, আপনার করোনা কালের কিস্সাতে একটা সুন্দর চার্ট দেয়া আছে, আপনি যদি দেখেন সেখানে, আপনি তো দেখেছেনই, দেখেন বললে ভুল হবে, 1955 সালে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হেলথের বাজেট ছিল 3.3%, আর সেটা এখন কমতে কমতে 1%-এরও কম হয়েছে। আর তাদেরকে আপনি বলছেন যে হেলথের বাজেট বাড়াও, তাহলে ইউনিভার্সাল হেলথ কেয়ার হবে। এটা একটা অবাস্তব দাবি, স্বার্থান্বেষী দাবি, প্রতারণাপূর্ণক দাবি, নিজেদের শ্রেণী স্বার্থের দাবি। এবং এই কংগ্রেস এতদিন রাজত্ব চালিয়ে এসছে।
তাহলে ইউনিভার্সাল হেলথ কেয়ার, যে শাসক শ্রেণী দেশের জনগণকে মৃত্যু মিছিলে হাঁটাচ্ছে, 18 লক্ষ অনাহারে মরছে, 20 লক্ষ শিশু বিভিন্ন সংক্রমণজনিত কারণে 5 বছরের নিচে মরছে, যেখানে 5 লক্ষ যক্ষ্মা রোগী প্রতি বছর মারা যাচ্ছে, তারপর ব্যাপক মানুষ চিকিৎসা কিনতে গিয়ে হাসপাতালে তার 40% হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করছে, যেখানে 35% comes down to below poverty level। সেখানে বলছে শাসক শ্রেণী, সরকার হেলথ বাজেট বাড়াবে, আর সেই হেলথ বাজেটের জন্য দাবি করে জনগণকে র্যালি করাচ্ছে যারা, তারা আসলে প্রতারকের দল। এটা আমরা রাজনৈতিকভাবে জনগণকে জানিয়ে দিয়েছি, যারা ইউনিভার্সাল হেলথ কেয়ারের পক্ষে প্রচার করছে, যারা মনে করছে এই শাসক শ্রেণীর পরিচালিত রাষ্ট্র দিয়ে, তার সরকার দিয়ে জনগণকে সুস্বাস্থ্য দেবে, তারা, তাদের সম্পর্কে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করছি, কারণ রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক মোকাবিলাটা জরুরি। এবার ইউনিভার্সাল হেলথ কেয়ারের আগে আপনি 78 সালের সকলের জন্য স্বাস্থ্য দেখুন, কারণ সেদিন ঘোষণা হয়েছিল আলমাটা শহরে। কারা ঘোষণা করেছিল? সামাজিক সাম্রাজ্যবাদ আর সাম্রাজ্যবাদের ঐক্য। যে সাম্রাজ্যবাদের জন্মই হয়েছে ধ্বংস আর মৃত্যু, ধ্বংস আর মৃত্যুর জন্য সাম্রাজ্যবাদীরা প্রস্তুত। যে সাম্রাজ্যবাদীদের জন্ম হয়েছে প্রতিযোগিতা থেকে, সেই সাম্রাজ্যবাদীরা বলছে 2000 সালের মধ্যে জাতির সুস্বাস্থ্য চাই, সেই সাম্রাজ্যবাদীরা বলছে গরিবি হটাও, আর সেই সাম্রাজ্যবাদী দোসররা বলছে ইউনিভার্সাল হেলথ কেয়ার। আর ইন্স্যুরেন্স, আপনি যদি ইন্স্যুরেন্স, ভারতবর্ষে যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে আপনি যদি খোঁজ নেন, দেখবেন প্রত্যেকেই দেশ বিদেশে লাল বাতি জ্বলেছে। ইন্স্যুরেন্স কোম্পানি মুনাফার জন্য আসে। ইন্স্যুরেন্স কোম্পানি যে রোগে ব্যাপক মানুষ মরবে তার ইন্স্যুরেন্স হয় না, যে রোগে কম লোক মরবে, বেশি লোক ইন্স্যুরেন্সের গ্রাহক হবে, সেখানে ইন্স্যুরেন্স হয়। এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেতে পারেন। ভারতে 50 বছর স্বাধীনতার 50 বছর একটা সেমিনার হয়েছিল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, তারা একটা মনোগ্রাফ বের করে, সেখানে আপনারা অনেক তথ্য পাবেন যে ইন্স্যুরেন্স দিয়ে সকলের জন্য সুস্বাস্থ্য করবে, এটা অবৈজ্ঞানিক পদক্ষেপ। কারণ ইন্স্যুরেন্সের টাকাটা কে দেবে? সরকার দেবে, প্রাইভেট কোম্পানি দেবে। তাহলে সেই টাকাটা আসবে কি করে? যে দেশ ঋণগ্রস্ত দেশ, আপনি জানেন ভারতবর্ষের ঋণ প্রায় 90 না কত 80 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। যে দেশে ঋণ দেওয়ার জন্য গচানো হচ্ছে ডিএফআইডি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, চায়না ব্যাংক, সম্প্রতি তারা ঋণ দিচ্ছে। একটা যখন মানুষকে ঋণ দেয়া হয়, তার সামাজিক জায়গাটাকে বুঝতে হবে। যে দেশে দাবি উঠছে সবার জন্য স্বাস্থ্য দেবে এই সরকার, যে দেশে দাবি উঠছে সবার জন্য স্বাস্থ্য দেবে এই সরকার, আর সেই সরকার কি করছে? মানুষকে কাজ দিতে পারছে না, 2 টাকা চাল দিচ্ছে। আজকেও আমি কলেজ স্ট্রিটে দেখেছি খাবারের লাইন, যেখানে ভাতা দেয়া হচ্ছে, যেখানে দিচ্ছে। এটা আজ থেকে 150 বছর আগে কার্ল মার্কস তার কমিউনিস্ট ম্যানিফেস্টোতে লিখছেন যে যখন যে দাসদের খাটিয়ে পরিশ্রম করে দাস মালিকের বেঁচে থাকার কথা ছিল, সেই দাসদের বসিয়ে বসিয়ে খাওয়ানো মানে শাসকের মৃত্যু ঘন্টা বেজে গেছে। তার মানে আজকে শাসক শ্রেণী এবং তার পরিচালিত সরকারের মৃত্যু ঘন্টা বেজে গেছে। আর সেই জন্যই সেই চিৎকারের জন্য সে ওই সমস্ত স্তাবকদের পেয়েছে, ওই ডাক্তারদের পেয়েছে, ডাক্তারি সংগঠন পেয়েছে, যারা চিৎকার করে আরো কিছুদিন এই শাসক শ্রেণীর স্থায়িত্বকালকে বাড়াবে। এইটা আপনাদের মনে রাখতে হবে। অতএব ইউনিভার্সাল হেলথ কেয়ারের দাবি আমরা নিশ্চয়ই চাই, সমস্ত জনগণ খাওয়া পড়া থাকা শিক্ষা চিকিৎসায় স্বাধীনতা পাবে, সমস্ত ভারতের জনগণ। কিন্তু সেটা করতে গেলে প্রথম যেটা করতে হবে, ভারতবর্ষে কৃষকের জীবনের নিরাপত্তা সৃষ্টি।
এবং সেই কৃষকের জীবনের নিরাপত্তা সৃষ্টি করতে গেলে যে উৎপাদন ব্যবস্থা ভারতবর্ষে রয়েছে, সেই উৎপাদন ব্যবস্থাকে বিনাশ করে নতুন কৃষির উৎপাদন ব্যবস্থা, সেটা আদানি আম্বানিদের হাত ধরে নয়। এই জায়গাটাকে আমাদের বুঝতে হবে। ভারতবর্ষের যে প্রধান দ্বন্দ্বগুলো রয়েছে তার সমাধান করতে হবে। সেখান থেকে বেরিয়ে এসে ছোটখাটো দ্বন্দ্বে, ছোটখাটো বিরুদ্ধতায় আমাদের আলোচনা করাটা অবৈজ্ঞানিক। একজন বিজ্ঞানীর কাজ সামাজিক চলনে যে দ্বন্দ্বগুলো রয়েছে, আপনারা জানেন সমাজ বিজ্ঞানের চিরন্তন সত্য হচ্ছে যে সমাজ চলমান রয়েছে শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে, শ্রেণী সংগ্রামের বিরুদ্ধতার মধ্য দিয়ে, তাদের ঐক্য সংগ্রাম ঐক্যের মধ্য দিয়ে। সেই চলমান শ্রেণী সংগ্রামে আমরা যদি প্রধান দ্বন্দ্বগুলোর সমাধান না করতে পারি, তাহলে আমাদের মুক্তি নেই। কৃষকের জীবনের সবার নিরাপত্তা হবে এই সম্ভবপর হবে না। আগে আপনাকে কৃষককে বাঁচাতে হবে। এখনো কৃষক মূল্য দিচ্ছে। এই অনাহারে মৃত্যুর বেশিরভাগ কৃষক, আত্মহত্যায় মৃত্যুর বেশিরভাগ কৃষক। আজ যদি কৃষক জীবনে দেখেন, গ্রামের স্কুলগুলো থেকে আজকে সবচেয়ে স্কুল ছুট বেশি। আজকে আপনি জানেন এই প্রসঙ্গে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন যে বিকল্প কর্মসূচি নিয়েছে, মেডিকেল শিক্ষা কর্মসূচি, সেখানে MA MSc প্রযুক্তির ছেলেরা গিয়ে ভিড় করছে। কি না, তারা ডাক্তারি শিখে তার জীবন করবে। আপনারা জানেন যে হাবড়াতে চায়ের দোকান খোলা হয়েছে MA ইংলিশ চাওয়ালি। আপনারা জানেন NRS মেডিকেল কলেজে MTech করা ছেলে বাড়িতে না জানিয়ে ডোমের চাকরি নিয়েছে। এই যেখানে শাসক শ্রেণীর আচরণ, মানুষকে খাওয়া পড়া থাকা শিক্ষা, সেই শাসক শ্রেণীর কাছে, সেই সরকারের কাছে যারা দাবি জানায় যে সরকার সবাইকে স্বাস্থ্য দেবে, চিকিৎসা দেবে, শিক্ষা দেবে, খাবার দেবে, এটা প্রতারণা আউটরাইট। আজকের যুগে এটা প্রতারণা। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর স্বপন জানাকে। আমরা আজকে করোনা কালের সময়ে ওষুধ বিজ্ঞানের সম্পর্কে কিছু আলোচনা করলাম, এবং ওষুধ বিজ্ঞানের সম্পর্কে কথা বলতে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হলো যে একটি ব্যতিক্রমী সংগঠন যারা ডাক্তারদের সমাজ থেকে বিযুক্ত করে রাখে না। তাদের হয়তো ডাক্তার হিসেবে, চিকিৎসক হিসেবে সমাজে, মানে রাষ্ট্রের কাছে, সমাজের মাথাদের কাছে হয়তো সেই সম্মান তারা পান না, কিন্তু তারা সমাজের কাছে সেই সম্মান পান কারণ তারা সমাজের মধ্যে থেকে চিকিৎসা করেন এবং চিকিৎসা ব্যবস্থাকে সামাজিক, আর্থসামাজিক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। তাদের সংগঠনের যে তাত্ত্বিক দিকটা, সোশ্যাল ফার্মাকোলজি, ওষুধ বিজ্ঞানকে সমাজ বিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত করা, মিলিয়ে দেওয়া এবং তার প্রয়োগ, এই দুটোই তারা ঘটিয়েছেন। আমরা আশা করব হয়তো গোটা চিকিৎসা ব্যবস্থাটাই কোনোদিন এইরকম তত্ত্ব এবং প্রয়োগের মেলবন্ধন হবে। প্রাকৃতিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান দুটো বিষয়ের মেলবন্ধন হয়তো হবে গোটা চিকিৎসা বিদ্যাতে, গোটা চিকিৎসা ব্যবস্থাতে। আমরা আজকে দেখলাম যে এই ধরনের একটি সংগঠন, তারা জনগণের পাশে দাঁড়ালো। বিশেষ করে এই ইন্টারভিউটা ডক্টর স্বপন জানার সঙ্গে আমরা প্ল্যান করেছিলাম এই কারণে আরো, যে এটা আমরা বুঝতে পারছিলাম যে গ্রামীণ চিকিৎসকরা ভারতের যে উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ কৃষকদের সব থেকে কাছের মানুষ এই গ্রামীণ চিকিৎসক। তো আমরা দেখলাম যে আমরা যেটা ভেবেছিলাম
ডক্টর স্বপন জানার বক্তব্যের মাধ্যমে আমরা দেখলাম সেটা, যে তারা কিভাবে গ্রামীণ মানুষদের পাশে থেকে কাজ করেছেন, তাদের সঙ্গে থেকেছেন, তাদেরকে সাহস জুগিয়েছেন এই রাষ্ট্রের কোভিড ন্যারেটিভের সময়ে। ইউনিভার্সাল হেলথ কেয়ার এবং ওষুধের ফার্মা ইন্ডাস্ট্রি, ওষুধে সাম্রাজ্য পুঁজির যে দাপট, সে বিষয়েও আমরা আজকে শুনলাম ডক্টর জানার কাছ থেকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জানাকে। ডায়ালগস অন পাবলিক হেলথ এর তরফ থেকে আমরা ডক্টর স্বপন জানাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এর পরে আবার একদিন আসবো হয়তো ডক্টর জানার কাছে, ভবিষ্যতে আবার এসে ওনার সাথে আমরা কথোপকথনে মিলিত হব। আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ নমস্কার। আপনাদের। নমস্কার। সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজি এবং রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের পুরো টিমকে আমাদের সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার।